দুবাইয়ে শেষমেশ মুক্তি পেলেন বেনজির আহমেদ, আর বের হয়েই বাংলাদেশকে দেখালেন এক বুড়ো আঙ্গুল। দর্শক, একসময় বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার সবচেয়ে ক্ষমতাবান পদগুলোর একটিতে ছিলেন তিনি। আর এখন সেই সাবেক পুলিশ প্রধানকে ঘিরেই তৈরি হয়েছে এক নতুন আন্তর্জাতিক আইনি জটিলতা। দুবাইয়ে গ্রেপ্তার হবার পর এবার শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, এমন খবর জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরও বড় সব প্রশ্ন। বাংলাদেশ সরকার কি তার জামিন আবারও বাতিল করাতে পারবে? দুবাই কর্তৃপক্ষ কি তাকে আবারও আটক করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি শেষ পর্যন্ত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু বাংলাদেশের আইনে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন, প্রত্যর্পণ প্রক্রিয়া, আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। চলুন দর্শক, বেনজির আহমেদের এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে পুরোপুরি আলোচনা করা যাক। প্রথমেই পরিষ্কার করা দরকার, বেনজির কি সত্যি মুক্ত? এখানেই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন এবং তাকে ইউএই ত্যাগ করার শর্ত দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে বাংলাদেশের সরকার। অর্থাৎ এটাকে পুরোপুরি মামলা থেকে মুক্তি কিংবা খালাস হিসেবে দেখার সুযোগ নেই। জামিন মানে আদালত কোনো ব্যক্তিকে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই নির্দিষ্ট শর্তে হেফাজতের বাইরে থাকার সুযোগ দিয়েছে। ফলে বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশের অভিযোগ, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা কোনোটি এই জামিনের কারণে স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাচ্ছে না। অর্থাৎ বেনজির আহমেদ পুরোপুরি খালাস পাননি, বরং পরিস্থিতি এখন আরও কূটনৈতিক এবং আইনি পর্যায়ে চলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যেই দুবাইয়ের একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে, যাদের কাজ হবে এই জামিন আদেশ বাতিলের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা। অর্থাৎ সরকার এখানে থেমে নেই। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ চাইলেই কি দুবাইয়ের আদালতকে জামিন বাতিল করতে বাধ্য করতে পারবে? উত্তর হলো না। বাংলাদেশের হাতে অভিযোগ আছে, কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা দুবাইয়ের আদালতের। এখানেই আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ ধারণা বুঝতে হবে, আর সেটি হলো জুরিসডিকশন বা বিচারিক এখতিয়ার। বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশে মামলা থাকতে পারে, বাংলাদেশি আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে, এমনকি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার মাধ্যমেও তাকে শনাক্ত কিংবা আটক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু তিনি যখন সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে অবস্থান করছেন, তখন সেখানে তাকে আটক রাখা, জামিন দেওয়া কিংবা পরবর্তী আইনি ব্যবস্থা নেবার ক্ষেত্রে আরব আমিরাতের নিজস্ব আইন এবং আদালতের এখতিয়ার কার্যকর হবে। বাংলাদেশের কোনো আদালতের আদেশ সরাসরি গিয়ে দুবাইয়ের আদালতে কার্যকর হবে না। আন্তর্জাতিক আইনে এমন কোনো সরল ব্যবস্থা নেই। এখানে প্রয়োজন হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, কূটনৈতিক যোগাযোগ এবং প্রয়োজনে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ প্রক্রিয়ার। আর এখানেই শুরু হচ্ছে আসল পরীক্ষা। ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানাই কি পুরোপুরি যথেষ্ট? দর্শক, বেনজির আহমেদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারপোল। সূত্র অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখানে একটি ভুল ধারণা দূর করা দরকার। ইন্টারপোল নিজে কোনো দেশের পুলিশ বাহিনী নয় এবং রেড নোটিশও নিজেই কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। ইন্টারপোলের নোটিশ মূলত সদস্য রাষ্ট্রগুলোর আইনশৃঙ্খলা বাহিনীকে একজন ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ণয় কিংবা সম্ভাব্য আটক করার বিষয়ে সহযোগিতা করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা দেশে ফেরত পাঠানো হবে কিনা সেটি সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন এবং বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। অর্থাৎ বাংলাদেশ ইন্টারপোলের সহযোগিতা পেলেও দুবাইয়ের আদালত এবং ইউএই কর্তৃপক্ষের আইনি সিদ্ধান্তের উপরেই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটি থেকে যাচ্ছে তা হলো, বেনজির আহমেদের জামিন বাতিল করতে বাংলাদেশ আসলে কি করতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার ইতিমধ্যেই দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে। এখন সেই আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে আদালতে যুক্তি তুলে ধরা হতে পারে। বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশে গুরুতর মামলা রয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান। এর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে তার পালিয়ে যাবার ঝুঁকি, বিচার প্রক্রিয়া এড়িয়ে যাবার সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা
তুলে ধরার চেষ্টা হতে পারে। তবে আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে সেটি নির্ভর করবে আরব আমিরাতের আইন এবং মামলার নথিপত্রের উপর। এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, বেনজিরের বিরুদ্ধে অভিযোগগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ? বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার বিষয়টি এই ঘটনাটিকে আবারও গুরুতর করে তুলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে বেনজির আহমেদ তার স্ত্রী এবং ২ মেয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বড় অঙ্কের সম্পদের অভিযোগ রয়েছে। দর্শক, আরেকটি বড় বিষয় হল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইতিহাস। বেনজির আহমেদের অতীত ভূমিকা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক রয়েছে। তিনি একসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের মহাপরিচালক এবং পরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন সাবেক এবং তৎকালীন কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে বেনজির আহমেদও ছিলেন। ফলে তার বিষয়টি শুধু দুর্নীতির মামলা হিসেবে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও নজরে আসা একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তাকে ঘিরে আইনি ইস্যু হিসেবে বিবেচিত হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, কোনো দেশের নিষেধাজ্ঞা থাকলেই অন্য দেশে স্বয়ংক্রিয়ভাবে গ্রেপ্তার বা প্রত্যর্পণ হয়ে যায় না। প্রতিটি দেশের নিজস্ব আইন এবং প্রতিক্রিয়া রয়েছে। দর্শক, এখন প্রশ্ন হলো, বেনজির কি এখন দুবাই ছেড়ে অন্য দেশে পালাতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি ইউএই ত্যাগ করতে পারবেন না, কারণ তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। যদি আদালতের লিখিত আদেশে সত্যি এমন শর্ত থাকে, তাহলে সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম লক্ষ্য হবে বেনজির যেন ইউএই এর বাইরে চলে যেতে না পারে। তবে বাংলাদেশ কি আসলেই তাকে ফেরত আনতে পারবে? এখানে উত্তরটি এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ এক্সট্রাডিশন কোনো একতরফা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। সাধারণত প্রত্যর্পণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন, দুই দেশের চুক্তি বা পারস্পরিক আইনি সহযোগিতার কাঠামো, অপরাধের প্রকৃতি এবং আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়া ডুয়াল ক্রিমিনালিটি নামে একটি আন্তর্জাতিক আইনি ধারণাও অনেক প্রত্যর্পণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কর্মকাণ্ডের জন্য একজনকে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, সেটি সংশ্লিষ্ট দুই দেশের আইনেই অপরাধ হিসেবে বিবেচিত হতে হবে। দর্শক, তাহলে সামনে এখন সম্ভাবনা কি? সবচেয়ে সম্ভাব্য কয়েকটি পথ তুলে ধরা হলো। প্রথমত, বাংলাদেশি ল ফার্মের আবেদনে দুবাইয়ের আদালত জামিনের শর্ত পরিবর্তন বা জামিন বাতিল করতে পারে। দ্বিতীয়ত, জামিন বহাল থাকতে পারে, কিন্তু বেনজিরকে আরব আমিরাত ত্যাগের অনুমতি না দেওয়ায় তিনি সেখানেই আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তৃতীয় বিষয়টি হল, বাংলাদেশ দীর্ঘমেয়াদী প্রত্যর্পণ প্রক্রিয়ায় যেতে পারে। আর চতুর্থ সম্ভাবনাটি সবচেয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সহযোগিতা যদি কার্যকর হয়, তাহলে আইনি প্রক্রিয়াকে দ্রুত করার সুযোগ তৈরি হতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, দুবাইয়ের আদালত কি বাংলাদেশের আবেদনে সাড়া দিবে? বেনজির আহমেদকে কি আবারও বাংলাদেশের সরকার দুবাইয়ে গ্রেপ্তার করাতে পারবে, নাকি এই ধুরন্ধর বেনজির আবারও মুক্তি পেয়ে যাবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।